আজকে আমরা শিখব অধিবৃত্ত প্যারাবোলা। তো প্রথমে আমরা দেখি প্যারাবোলা কি। দেখো, প্যারাবোলা হচ্ছে মানে অধিবৃত্ত হচ্ছে এমন একটা বিন্দু, মানে এমন একটা গতিশীল বিন্দু যা একটা স্থির বিন্দু এবং একটা স্থির সরলরেখা এই দুটো থেকে ঠিক সমান দূরত্বে অবস্থান করে গতিশীল। মানে সবসময় এমন পথ ধরে চলবে যে পথটা হবে এই বিন্দু থেকেও যতটা দূরে, এই সরলরেখা থেকেও ততটাই দূরে। তো এই রকম একটা পথ ধরে গতিশীল, এই দূরত্বও যতটা হবে এই ডিস্টেন্সটাও কিন্তু সেম হবে। তার মানে পথটা সেই রকম হবে যাতে করে এই দূরত্ব সবসময় ইকুয়াল থাকে। তো সেই রকম একটা পথ ধরে গতিশীল বিন্দুটাই হচ্ছে, যে পথ তৈরি করে সেই পথটাই হচ্ছে অধিবৃত্তাকার পথ। যেখানেই আমরা দেখব, যে কোনো বিন্দুতে দেখব এই ডিস্টেন্স যা হবে এর উপরে লম্ব দূরত্বটাও সমান হবে। তার মানে এই দূরত্ব সর্বদাই সমান হবে। তো অধিবৃত্তের উপরে তাহলে যে কোনো বিন্দু একটা স্থির বিন্দু থেকে যতটা দূরে থাকবে, একটা স্থির সরলরেখা থেকেও কিন্তু একটা স্থির বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব থেকে গতিশীল বস্তুর সঞ্চারপথই হচ্ছে অধিবৃত্ত। এখন আমরা দেখব অধিবৃত্তের যে ছবিটা আমরা আঁকলাম, মানে যে সঞ্চারপথটা আঁকলাম, সেই পথটার সঙ্গে সম্পর্কিত আরো কিছু তথ্য নিয়ে আমরা পরিচিত হব। যেমন ধরো, এই যে স্থির বিন্দু বললাম, এই স্থির বিন্দুটাকে বলা হয় অধিবৃত্তের নাভি, ফোকাস। আর এই স্থির বিন্দু থেকে যদি, আর এই যে স্থির সরলরেখাটা বললাম, একটা স্থির সরলরেখার কথা বললাম, এই স্থির সরলরেখাটাকে বলা হয় অধিবৃত্তের নিয়ামক, ডিরেক্ট্রিক্স, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স। এটা হচ্ছে ফোকাস। আর এই নাভি থেকে এই নিয়ামকের উপর যদি লম্ব টানা হয়, তাহলে সেই লম্ব সরলরেখাটাকে বলা হয় অধিবৃত্তের অক্ষ। এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ বিন্দু। এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, ঠিক আছে। আর অধিবৃত্তের অক্ষ অধিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় অধিবৃত্তের শীর্ষ, ভার্টেক্স, ভার্টেক্স, অধিবৃত্তের শীর্ষ। আর এই যে নিয়ামক আর অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাও আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এক বিন্দু যেটা আমাদের প্রায় দরকার পড়বে, কিন্তু এর নির্দিষ্ট কোনো নাম নেই, সেই জন্য একে আমরা বলবো অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু। অক্ষ ও নিয়ামকের ছেদ বিন্দু। এই বিন্দুটাও কিন্তু আমাদের খুব দরকারি একটা বিন্দু, ঠিক আছে। এখন আমরা দেখব এই যে সঞ্চারপথটা হচ্ছে, এই সঞ্চারপথের সমীকরণ কি হবে। এখন এই যে অধিবৃত্তের অক্ষটা, এই অক্ষটাকে যদি এক্স অক্ষের উপরে রাখা হয়, এই অক্ষটাকে যদি এক্স অক্ষের উপরে রাখা হয়, আর এর শীর্ষকে যদি মূল বিন্দুতে রাখা হয়, তাহলে এক্স অক্ষ বরাবর যদি অধিবৃত্তের অক্ষ থাকে, যদি থাকে এক্স অক্ষের ওপরে যদি অধিবৃত্তের অক্ষ থাকে এবং শীর্ষের উপর দিয়ে যদি ওয়াই অক্ষটা যায়, যদি যায়, তাহলে এই যে সঞ্চারপথটা হবে, এই সঞ্চারপথের সমীকরণ হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই অধিবৃত্তের সঞ্চারপথটা হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax। শর্ত কি? শর্তটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের
অক্ষ এক্স অক্ষের উপর থাকবে, এক্স অক্ষের বলতে গেলে পজিটিভ দিকে থাকবে, আর শীর্ষটা হবে, অধিবৃত্তের শীর্ষ হবে মূল বিন্দুতে, তবে আমরা এই ইকুয়েশনটা পাবো। তো এখানে y আর x তো ভ্যারিয়েবল, এটা সব সমীকরণের মধ্যে আমরা রাখি y আর x কে ভ্যারিয়েবল হিসেবে। তো এটা কি এখন আমাদের জানতে হবে, এই এটা কি, এটা কোথা থেকে এলো। তো এটা মনে রাখবে, এ হচ্ছে এই যে ভার্টেক্স, শীর্ষ থেকে নাভি, শীর্ষ থেকে নাভির দূরত্ব, ডিসটেন্সটা মনে রাখবে এ। তাহলে শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে এ, এটা কিন্তু মনে রাখবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। শীর্ষ থেকে, ছবিটা মনে রাখবে, ছবি মনে রাখলেই সবকিছুই মনে থাকবে। শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে এ, এই এটা হচ্ছে শীর্ষ থেকে নাভির দূরত্ব, ঠিক আছে। এইটুকু তথ্য যদি আমাদের হাতে থাকে, এরপরে যে তথ্যগুলো আমরা পেয়ে যাব, যেহেতু এখানে শীর্ষ মূল বিন্দুতে আছে, অক্ষটা এক্স অক্ষের উপরে আছে, তাহলে এ দূরত্বে, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, তো তাহলে এ দূরত্বে এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা অবশ্যই পেয়ে যাব a, 0, ঠিক আছে। আর আমরা সংজ্ঞা থেকে জেনেছি এই নাভি থেকে এর উপরে যে কোনো বিন্দু, তাহলে এটাও তো নাভির উপরে একটা, অধিবৃত্তের উপরে একটা বিন্দু, তাহলে এই দূরত্বটা যদি a হয়, তাহলে এই দূরত্বটাও নিশ্চয়ই a হবে, কারণ বলেছি এই দূরত্বগুলো সবসময় সমান, এর উপরে যে কোনো বিন্দু নিই না কেন এই দূরত্ব সবসময় এই দূরত্বের সঙ্গে সমান হবে। অধিবৃত্তের উপরে যে কোনো বিন্দু থেকে নাভির দূরত্ব যতটা হবে, আর ওই বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব সব সময় সব বিন্দুতেই কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে এটাও a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা ওখান থেকেই বলে ফেলতে পারবো, এটা হচ্ছে -a, 0। তাহলে এই তিনটে বিন্দু আমাদের খুব ইম্পর্টেন্ট বিন্দু, সব সময় দরকার পড়বে, একটা নাভি, একটা শীর্ষ, আর একটা হচ্ছে না অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু, খুব ইম্পর্টেন্ট তিনটে বিন্দু। আর যেটা দরকার সেটা হচ্ছে, যেহেতু এই বিন্দুটা -a0, তাহলে y অক্ষের সমান্তরাল হচ্ছে নিয়ামক, তাহলে এখান থেকে আমরা নিয়ামকের সমীকরণটাও জেনে যাব। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে, আমরা জানি নিয়ামক y অক্ষের সমান্তরাল সরলরেখা মানে x সমান ধ্রুবক হয়, x সমান ধ্রুবক, বা এটা আমরা জানি 1, 2 বিন্দুগামী, 1, 2 বিন্দুগামী যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে x সমান হবে 1, 1, 2 বিন্দুগামী যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল হয়, তাহলে সমীকরণটা হবে x সমান 1, 1, 2 বিন্দুগামী যদি x অক্ষের সমান্তরাল হয়, এগুলো পয়েন্ট, এগুলো নোট করে রাখবে খাতাতে আলাদা করে, এই জায়গাগুলো খাতাতে দরকার হলে আলাদা করে নোট করে রাখবে, তোমার সরলরেখা চ্যাপ্টারেও আছে, আবার এখানে নোট করে রাখবে, কারণ এগুলো বারবার দরকার পড়বে। x অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে 1, 2 বিন্দুগামী হবে y সমান 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো y অক্ষের সমান্তরাল -a0 বিন্দুগামী, তাহলে সমীকরণটা কি হবে, x সমান -a। তাহলে আমাদের দেখো সব বিন্দু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যদি আমাদের হাতে শীর্ষটা মূল বিন্দুতে, অক্ষটা পজিটিভ দিকে বলে দেয়, আর দূরত্বটা যদি a পেয়ে যায়, তাহলে বাকি বিন্দুগুলো আমরা কিন্তু সব ছবি দেখেই বের করে নিতে পারছি, আমাদের কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই, মুখস্থ করতে যাবে না, মুখস্থ করতে গেলে কোনো দিন ঠিক রাখতে পারবে না, প্রত্যেকবার একটার সঙ্গে আরেকটা ভুলে যাবে। ঠিক যেভাবে বলছি পরপর স্টেপ বাই স্টেপ সব পয়েন্ট তুমি কিন্তু পেয়ে যাবে, একটাও মনে রাখার দরকার নেই, কারণ তথ্য তোমার হাতেই থাকবে। এই এটা পেয়ে গেলেই আমরা সমস্ত কিছু, এই বিন্দু পেয়ে গেলাম, এখন আমরা নিয়ামকের সমীকরণও পেয়ে গেলাম। আর যেটা দরকার পড়বে সেটা হচ্ছে নাভির উপরে যদি লম্ব থাকে, তাহলে সেটাকে বলা হয় নাভি লম্ব। তাহলে নাভির উপরে লম্বটাকে বলা হয় নাভি লম্ব। তাহলে এই যে নাভি লম্ব নামটা, এখন নামগুলোর সঙ্গে মনে রাখবে, ছবির উপরে নামগুলোকে মনে রাখবে, নাভি লম্ব এখানে হচ্ছে l ড্যাশ, এর দৈর্ঘ্যটা সব সময় মনে রাখবে, এটা হবে 4a, সব সময়কার জন্য, সব এইটা যদি a হয় এইটা হবে 4a, এটা মনে রাখবে, এটা তোমাকে মনে রাখতে হবে যে নাভি লম্বের দৈর্ঘ্য হবে 4a। তাহলে এটা যদি 4a হয়, এটা জানবে x অক্ষর উপরে নাভি আছে, তার মানে এটা দ্বিপার্শ্বীয় হবে প্রতিসম, তা যদি হয়
তাহলে এটা দৈর্ঘ্যটা যদি 4a হয় তাহলে উপর দিকটা নিশ্চয়ই 2a হচ্ছে, আর নিচের দিকটাও দৈর্ঘ্য 2a হবে, তাই না? এইখান থেকে আমরা l বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে মুখস্থ করার দরকার নেই। l তাহলে মুখস্থ কোনটা করতে হচ্ছে, নাভিলম্বের দৈর্ঘ্যটা, মনে কোনটা রাখতে হচ্ছে, শীর্ষ থেকে নাভির দূরত্ব। তাহলে এই ডিসটেন্স গুলো আমাদের মনে রাখতে হবে, স্থানাঙ্ক কিন্তু মনে রাখতে যাবে না, পারবে না। স্থানাঙ্ক তুমি এইখান থেকে যেভাবে বলছি এইভাবে জেনে রাখো, এইভাবে শিখে নাও, নিজেই স্থানাঙ্কগুলো লিখতে পারবে। l ড্যাশ কি হবে, ভালো করে দেখো, এটা l ড্যাশ, এইটা a, এটা 2a, তাহলে স্থানাঙ্ক কি হবে a, -2a। এটা আমরা জানি লিখতে, ঠিক আছে? তো আমরা জানি যেটা যেটা কোনদিন এটা মনে রাখতে গেলে, মুখস্থ করতে গেলে কিন্তু পারবে না, যেভাবে বলছি ঠিক সেইভাবে আমাদের মনে রাখতে হবে, এই দূরত্ব দুটো মনে রাখতে হবে, বাকিগুলো আমরা সব ওখান থেকেই পেয়ে যাব, ঠিক আছে? মোটামুটি এই তথ্যগুলোর সাহায্য নিয়েই আমরা অঙ্ক করতে পারবো। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে y² = 8x, y² = 8x দিয়ে প্রশ্নটা বললো যে এর নাভিলম্বের দৈর্ঘ্য কত, এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, এর নাভির, এগুলোকে নাভির প্রান্ত বিন্দু বলা হয়, নাভির প্রান্ত বিন্দু স্থানাঙ্ক কত, এরকম, বা নিয়ামকের সমীকরণ কি হবে, এরকম প্রশ্ন দিয়ে দিল। তো আমরা কি করব, আমরা প্রথমে এখান থেকে একটা 4 কে বের করে নেব, দিয়ে এটা কত হচ্ছে সেটা আমরা দেখে নেব। তাহলে a পেলাম আমরা 2, তাহলে এটা যেহেতু 2 হয়ে গেল, আমরা সব সময় একটা ছবি এঁকে নেব, নিয়ামক এদিকে থাকবে। আমাদের প্রশ্নটার উপর এখন নাভি স্থানাঙ্ক যদি চাই, তাহলে a যেহেতু 2 হয়ে গেছে, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে 2 আমরা জানি, কারণ এটা a হচ্ছে শীর্ষ থেকে নাভির দূরত্ব, তাহলে এটা 2। তাহলে এবার যদি নাভি স্থানাঙ্ক বের করতে বলে তাহলে আমাদের এটা হবে 2 0। যদি বলে এই অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু, তাহলে -2 0। যদি বলে নিয়ামকের সমীকরণ কি হবে, তাহলে এটা y অক্ষের সমান্তরাল, তাহলে x = -2 হবে। তারপরে যদি বলে যে নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো কি হবে, তাহলে এটা a তো 2 হয়েছে, তাহলে এটা 2a হয়, তাহলে এটা 4 হবে, তাহলে এটা 2, 4, এটা 2, -4। এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। বুঝেছো নিশ্চয়ই? অধিবৃত্তের মধ্যে আর যেটা দরকার সেটা হচ্ছে এর প্যারামেট্রিক আকার। তো প্যারামেট্রিক আকারটা কি? প্যারামেট্রিক আকার এর আগে বৃত্তও দেখেছো। প্যারামেট্রিক আকার হচ্ছে এমন একটা আকার, এমন একটা বিন্দু বলতে পারো, যেটা x আর y কে তৃতীয় আরেকটা চলরাশি দিয়ে প্রকাশ করা হয়। x আর y এর মধ্যে সম্পর্ক রাখে এরকম একটা চলরাশি প্রকাশ করা হয়। সাধারণত থিটা ব্যবহার করেছিলাম আমরা বৃত্ততে, এখানে আমরা t কে প্যারামিটার হিসেবে ব্যবহার করব। তো এটাই প্রচলিত নিয়ম, t কে প্যারামিটার হিসেবে ব্যবহার করা হয়। আর প্যারামেট্রিক সমীকরণ বলা হয় এটাকে, y হচ্ছে প্রথমে x লিখতে হয়, x হচ্ছে 2a² আর y হচ্ছে 2at। এইটাকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ নোট করে রাখবে, এটা প্যারামেট্রিক সমীকরণ বলা হয়। ওই যে বললাম তৃতীয় একটা চলরাশি এখানে t, এই t x আর y এর মধ্যে রিলেশন, x আর y এর মধ্যে সম্পর্কটা রেখে দেয়। তো যেখানে t কে অপনয়ন করলেই আমরা y² = 4x এই ইকুয়েশনে ফিরে আসতে পারবো। তো এটা হচ্ছে এই অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, ঠিক আছে? তো এখানে t কে প্যারামিটার বলা হয়। তো এই গেল অধিবৃত্তের অক্ষটা যদি x অক্ষের উপরে থাকে, শীর্ষ যদি মূল বিন্দুতে থাকে, তাহলে ব্যাপারটা গেল। এখন প্রশ্ন হতেই পারে যে অক্ষ তো মূল বিন্দুতে, অক্ষ তো x অক্ষের পজিটিভ দিকে নাও থাকতে পারে, নেগেটিভ দিকে থাকতে পারে, বা অন্য জায়গাতেও থাকতে পারে, তাই না? তো আমরা পরপর অন্য প্রশ্নের উত্তরগুলো চলে আসবো। দেখো, যদি অধিবৃত্তের অক্ষটা x অক্ষের পজিটিভ দিকে না থেকে যদি নেগেটিভ দিকে থাকে, x অক্ষের নেগেটিভ দিকে থাকে, তাহলে ছবিটা কি হবে? এটা তো x অক্ষ, এটা y অক্ষ। তাহলে যদি আমাদের অধিবৃত্তের অক্ষটা x অক্ষের নেগেটিভ দিক বরাবর হয়, তখন ছবিটা আমাদের এরকম হয়ে যাবে, তাহলে তখন নাভিটা চলে আসবে এইদিকে,
এই শীর্ষ থেকে নাভির দূরত্ব এটা সবসময় বলেছি এ হবে, ডিস্টেন্স কোনো সময়ই পাল্টায় না, স্থানাঙ্ক পাল্টে যায়, সেই জন্য বলেছি স্থানাঙ্ক মনে রাখবে না, স্থানাঙ্ক সবসময় পাল্টে পাল্টে যাবে, কিন্তু ডিস্টেন্স সবসময় একই থাকে, সেই জন্য ডিস্টেন্সটা আমি কিন্তু মনে রাখতে বললাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে একই দূরত্বে মানে এখান থেকে এ দূরত্বে নিশ্চয়ই এখানে নিয়ামক থাকবে, এই দূরত্ব হচ্ছে এই। এখন দেখো পরপর আমরা সব প্রশ্নের উত্তর যেমন ভাবে পেয়ে যাব। তো নাভিকে সাধারণত এস অক্ষরটি প্রকাশ করা হয়, ফোকাস, এটা কি, এটা শীর্ষ, এটাকে জেড অক্ষরটি প্রকাশ করা হয় অক্ষ নিয়ামকের ছেদবিন্দু। তো এখন নাভির স্থানাঙ্ক নিশ্চয়ই বুঝতে পারছো, এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এ দূরত্বে নাভির স্থানাঙ্ক কত হবে? তো তাহলে নাভির স্থানাঙ্ক হবে -a,0। দেখো আর আমাদের কিছু দরকার নেই, আমরা শুধু দেখে নিয়েছি যে এইটা হচ্ছে সমীকরণটা আগে লিখতে হবে। তাহলে সমীকরণটা কি হবে? এখানে সমীকরণটা আমাদের পাল্টে যাবে, সমীকরণটা হয়ে যাবে y স্কয়ার ইকুয়াল টু -4x। তাহলে আমরা এখানে মাইনাস থাকলেই বুঝবো এটা x অক্ষে নেগেটিভ দিকে অধিবৃত্তের অক্ষটা আছে। এবার স্থানাঙ্কগুলো দেখো, এটা হতে a দূরত্ব হবে, তাহলে a দূরত্বে এই স্থানাঙ্কটা হবে a,0। নিয়ামকের সমীকরণ কি হবে? তো নিয়ামকের সমীকরণ y অক্ষের সমান্তরাল কোন বিন্দু দিয়ে যাচ্ছে? a0 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে y অক্ষের সমান্তরাল a0 বিন্দু দিয়ে যাবে, তাহলে কি হবে? x সমান a, তাহলে এটা নিয়ামক সমীকরণ হয়ে গেল। আর থাকে আমাদের নাভি লম্বের প্রান্ত বিন্দু, তো নাভি লম্বের দৈর্ঘ্য তো 4a, তাহলে প্রান্ত বিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে ডিসটেন্সটা a to a, তাহলে স্থানাঙ্ক কি হবে? -a, 2a। এই স্থানাঙ্ক কি হবে? -a, -2a। নিশ্চয়ই নিজে নিজেই এগুলো ঠিক করতে পারবে। তাহলে আমাদের শুধু দরকার কি না, শীর্ষ থেকে নাভির দূরত্বটা a, এটা জেনে নেওয়া দরকার, আর মাইনাস থাকলে যে নেগেটিভ দিকে হচ্ছে এটা আমাদের জেনে রাখা দরকার, আর নাভি লম্বের দৈর্ঘ্য সবসময় 4a, তাহলে a 4a এগুলো কিন্তু ফিক্সড, এগুলো নতুন করে কিছু নেই, শুধু এখানে আলাদা করে মনে রাখতে হচ্ছে যে মাইনাস হলে অধিবৃত্তে অক্ষটা x অক্ষে নেগেটিভ দিকে হবে, এই জিনিসটা কিন্তু এখানে নতুন ভাবে মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আর কি আকারের হবে। আর যে আকার হবে সেটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ x অক্ষের উপরেই থাকবে, তার তো কোনো কথা নেই, অধিবৃত্তের অক্ষটা y অক্ষের উপরেও থাকতে পারে, তাহলে y অক্ষের পজিটিভ দিকে শীর্ষ মূলবিন্দু দিয়ে আছে, তাহলে y অক্ষের পজিটিভ দিকে শীর্ষ মূলবিন্দুতেই থাকবে। নিশ্চয়ই এইটুকু শুনেই বুঝতে পেরে গেছো অধিবৃত্তটা এইদিকে হবে, তাহলে অধিবৃত্তটা যদি এইদিকে হয় তাহলে আমাদের নাভিটা এখানে চলে গেল। বলেছি ডিসটেন্স সবসময় একই থাকে, সমীকরণটা পাল্টে যাবে কিন্তু দূরত্ব একই থাকবে, স্থানাঙ্ক পাল্টে যাবে কিন্তু দূরত্ব একই থাকবে। ডিসটেন্স সমীকরণটা হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই এটাকে আমরা এই রাখছি, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে a, তাই না, আর এইদিকে থাকবে নিয়ামক। এবার তুমিই বলো এটা নাভি, তাহলে নাভির স্থানাঙ্ক কি হবে, কিভাবে পরিবর্তন হবে? 0a হয়ে গেল, তাই না, শীর্ষ তো সবসময় 0 0 হয়ে গেল, কারণ এটা x অক্ষ আছে, এটা y অক্ষ চলে গেছে, তাহলে নিয়ামক এই বিন্দুটার স্থানাঙ্ক এই দূরত্বটাও তো a হবে, তাই না, তাহলে এই স্থানাঙ্কটা হবে 0, -a। বুঝেছো নিশ্চয়ই? আর কি হবে? আর আমাদের নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো, নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো স্থানাঙ্ক কি হবে? দেখো ভালো করে, এখানে ভুল করবেন, এটা 2a, কিন্তু মাপতে হবে কিভাবে? এইটা 2a তারপরে a, তাহলে 2a a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2a, a। এই বিন্দুর স্থানাঙ্ক কত? প্রথমে এইদিকে তারপরে এইদিকে, তাহলে -2a, a, -2a, a। তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কোনো সময়ই আমাদের ভুলটা হবে না। কিন্তু যদি আমরা মুখস্থ করে মনে, এখানে একটা টেবিল দেওয়া আছে বইয়ের মধ্যে, যদি টেবিল দেখে প্রথমে দেখে 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 করে নাও অঙ্কগুলো সব হয়ে যাবে, কিন্তু একদিন পরই বা তুমি যদি নিজে করতে যাও তাহলে ওই টেবিল ছাড়া কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। সেজন্য আমি বলবো কেউ যেন টেবিল দেখে অঙ্ক করতে যেও না, মাথাটা সবটাই গুলিয়ে যাবে, আর তখন এটাও পারবে না ওটাও পারবে না, কোন অঙ্কটাই করতে পারবে না। ঠিক আছে, তো এবার দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay যখন, তখন এর প্যারামেট্রিক আকারটাও কিন্তু পাল্টে গেল। তাহলে এর প্যারামেট্রিক আকারটা হবে কি হবে? এর x ইকুয়াল টু হবে 2at, y ইকুয়াল টু হবে at স্কয়ার, তবে এটা সবসময় সিদ্ধ হবে। তো যাই হোক প্যারামেট্রিক আকারটাও at
প্যারামেট্রিক আকার আর প্যারামেট্রিক স্থানাঙ্ক থাকে, এটা সবসময় মনে রাখবে। প্যারামেট্রিক আকার আর প্যারামেট্রিক স্থানাঙ্ক হচ্ছে 2at, a t স্কয়ার বলা হয়, এটা প্যারামেট্রিক স্থানাঙ্ক, এটা হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক আকার। যে অধিবৃত্তটা হচ্ছে x স্কয়ার = 4ay এর প্যারামেট্রিক সমীকরণ আর প্যারামেট্রিক স্থানাঙ্ক, ঠিক আছে। আর বাকি থাকলো একটা আকার, সেটা হচ্ছে যদি x অক্ষে y অক্ষের যদি নেগেটিভ দিকে থাকে, নেগেটিভ দিকে, তাহলে বুঝতেই পেরেছো এটা আর নতুন করে আমার কিছু বলার নেই। যদি এটা নেগেটিভ দিকে থাকে তাহলে এদিকে হবে আর এদিকে নিয়ামক হবে। তো ব্যাপারগুলো বাকি ডিসটেন্স গুলো সব একই থাকবে বলেছি। অক্ষ এখানে ডিসটেন্স a, তার মানে এখানে নাভি স্থানাঙ্ক 0, -a হয়ে গেল। আর সমীকরণটা কি হবে, একই রকম ভাবেই হবে, x স্কয়ার সমান -4ay, x স্কয়ার সমান -4ay, এটাই হবে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই চারটে আকার আমরা পেলাম। এই চারটে আকার ছাড়াও আর যে আকারটা আছে সেটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ যদি কোনো অক্ষের সমান্তরাল হয়, অধিবৃত্তের অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল হলো, তার মানে ছবিটা আমাদের এরকম আসবে। অধিবৃত্তটা হচ্ছে ধরো এইখানে আছে, অধিবৃত্তের অক্ষ হচ্ছে এটা, তাহলে অধিবৃত্তের অক্ষ আর x অক্ষ কিন্তু পাল্টে গেল। এতক্ষণ x অক্ষের উপরে বলেছিলাম, আর এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষটা x অক্ষের সমান্তরাল। তাহলে এই রকম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ডিসটেন্স পাল্টাচ্ছে না। শীর্ষ থেকে নাভি স্থানাঙ্ক, শীর্ষ থেকে নাভি স্থানাঙ্ক, এটা শীর্ষটা যত দূরে থাকবে নিয়ামকও ঠিক তত দূরে থাকবে, এটা নিয়ামক, এটা y অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা মূল বিন্দু, এটা নিয়ামক। তো এখানে শীর্ষের স্থানাঙ্ক নিশ্চয়ই আর 0 0 নয়, তাহলে শীর্ষটা চলে গেছে আমাদের, ধরে নিচ্ছি শীর্ষটা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে শীর্ষ আলফা কমা বিটাতে চলে গেল, কিন্তু এই ডিসটেন্স পাল্টাবে না, এটা a, এই ডিসটেন্স পাল্টাবে না, এটা সবসময় 2a, এটা 2a, মানে টোটাল ডিসটেন্স, এটা নাভিলম্ব, এর দৈর্ঘ্যটা হচ্ছে 4a, ডিসটেন্স পাল্টাচ্ছে না। কিন্তু সমীকরণ পাল্টে যাবে, স্থানাঙ্ক পাল্টে যাবে, সব পাল্টে যাবে, কিন্তু ডিসটেন্স গুলো একই থাকবে। তখন সমীকরণটা লেখা হয়, x অক্ষের সমান্তরাল হলে সমীকরণ লেখা হয় x অক্ষের উপরে x অক্ষের সমান্তরাল মিল আছে, তার মানে এটা হবে শুধু কি তফাৎ হবে, y মাইনাস বিটা, বৃত্তের ক্ষেত্রে যেমন হয়েছিল হোল স্কয়ার সমান হচ্ছে 4a x মাইনাস আলফা, বৃত্তের ক্ষেত্রে এরকম হয়েছিল। বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয় আর বৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা হয়, তাহলে দেখবে বৃত্তের কেন্দ্র আলফা বিটা হলে সমীকরণটা কি হয়, x মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার সমান স্কয়ার। আর কেন্দ্র যদি 0 0 হয়ে যায় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার, মানে আলফা বিটা গুলো চলে গেল। ঠিক একই রকম y এর সঙ্গে বিটা চলে গেল, x এর সঙ্গে আলফা চলে এলো। তো এটা হচ্ছে এই রকম আকারটা থাকলে আমরা বুঝবো x অক্ষের সমান্তরাল অক্ষের অধিবৃত্তের সমীকরণ। তো এখানেও যেহেতু a আছে তাহলে ডিসটেন্সটা এই থাকবে, নাভিলম্বের দৈর্ঘ্য 4a হবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু স্থানাঙ্কগুলো তো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে নাভি স্থানাঙ্কটা কি হবে, দেখো আমরা ফার্স্ট চ্যাপ্টারে মানে যখন দেখেছিলাম বিন্দু স্থানাঙ্ক, স্থানান্তর, মূল বিন্দু স্থানান্তর, সেখানে আমরা দেখেছিলাম নতুন স্থানাঙ্কটা কিভাবে হয়। তো এখানেও আমরা নতুন স্থানাঙ্ক, আমাদের যে সমীকরণটা এর আগে ছিল যখন অক্ষটা x অক্ষের উপরে, তখন এই স্থানাঙ্কটা ছিল a, 0 হতো, তাই না, এটা a, 0 হতো। তো এখন যেহেতু মূল বিন্দুকে আলফা বিটাতে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে মনে করতে পারি মূল বিন্দুকে আলফা বিটাতে সরিয়ে দেওয়া হলো, তখন এখানে a প্লাস আলফা কমা বিটা, মনে পড়ছে মূল বিন্দু স্থানান্তরের অঙ্কতে কিন্তু ঠিক এরকম ভাবেই আমরা স্থানাঙ্কের পরিবর্তন করেছিলাম, x ড্যাশ ইকুয়াল টু x ড্যাশ প্লাস আলফা, তার মানে x ড্যাশ প্লাস আলফা, তাহলে x ড্যাশ প্লাস আলফা ওই সমীকরণ থেকে। তাহলে এটা a0 ছিল, a এর সঙ্গে আলফা যোগ হয়ে গেল,
জিরোর সঙ্গে বিটা যোগ হয়ে গেল, তাহলে এখানে নাভির স্থানাঙ্ক হয়ে গেল a প্লাস আলফা কমা বিটা। আমরা শুধু এইভাবেই মনে রাখবো যে এর আকারটা তো আমরা আগেই শিখেছি, তাহলে এর আকারের সঙ্গে যে স্থানাঙ্কগুলো আমরা এখানে পেয়েছিলাম সেই স্থানাঙ্কগুলোর সঙ্গে আলফা বিটা গুলো যোগ করে নিলেই আমাদের এই মূল বিন্দু মানে x অক্ষের সমান্তরাল এর আকারটা পেয়ে যাব। যেমন ধরো এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল -a0, তাহলে এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে কি -a প্লাস আলফা কমা বিটা। এখানে নাভির এখানে হচ্ছে নিয়ামকের সমীকরণ ছিল এটা -a0 ছিল, নিয়ামকের সমীকরণ ছিল x সমান -a। এই ক্ষেত্রে নিয়ামকের সমীকরণটা কি হবে, x সমান হবে -a প্লাস আলফা, কারণ এখানে -a প্লাস আলফা হচ্ছে, তাই না? ঠিক এই রকম ভাবে যেমন ধরো এর বিন্দু স্থানাঙ্ক এখানে ছিল আমাদের, এখানে ছিল এর বিন্দু স্থানাঙ্ক ছিল a, 2a, a, 2a ছিল। আমরা সবসময় এই ছবিটা করব দিয়ে এই ছবিটার উত্তর দেব। তাহলে এখানে a, 2a হলে এর কি হবে a প্লাস আলফা, 2a প্লাস আলফা, তাহলে এর হবে a প্লাস আলফা, 2। এখানে আমরা আলাদাভাবে কিন্তু মনে রাখতেও যাব না, শুধু প্রসেসটা জেনে রাখবো যে এর যে স্থানাঙ্কগুলো পেয়েছি তার সঙ্গে আলফা বিটা যোগ করে আমরা নতুন স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক আছে? তাহলে নতুন করে এর স্থানাঙ্কগুলোকে আবার আমরা মুখস্থ করতে যাব না, আমরা শুধু এইটুকু মনে রাখবো যে y² = 4x, এর সঙ্গে মিল হচ্ছে y² = 4ax। তাহলে এই সমীকরণে যে স্থানাঙ্কগুলো পেয়েছিলাম এই সমীকরণে সেই স্থানাঙ্কগুলোকে কি করব, আলফাটা আর বিটাটা যোগ করব, মানে x স্থানাঙ্কের সঙ্গে আলফা, y স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ করে আমরা নতুন স্থানাঙ্ক তৈরি করে নিতে পারবো। ক্লিয়ার? এরপর আমরা প্রশ্নমালা দেখে নেব, তাহলে যেটুকু আমাদের এখনো পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে সেটুকু বুঝে নিতে পারবো। তাহলে আমরা এখন চলে এলাম প্রশ্নমালা 4। তোমরা সবাই বই খোলো। দেখো প্রশ্নমালা 4 এ এমসিকিউ 1 যে প্রশ্নটা দিয়েছে দেখো 3x² = -8y এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত। আমরা কিন্তু এইটুকু মনে রেখেছি নাভিলম্বের দৈর্ঘ্য 4a ইউনিট হয়, এটা কিন্তু আমরা মনে রেখেছি। তাহলে প্রথমে এটাকে কি করব, এটাকে সাধারণ আকার দেব। সাধারণ আকার বলতে সবসময় অধিবৃত্তের আকার হচ্ছে x² থাকলে x² = 4ay হবে, y² থাকলে y² = 4ax হবে। এই সাধারণ আকারটা আমরা কিন্তু সব সময় ব্যবহার করব। তাহলে এখানে আসবে আমাদের -4 × 2/3y। ঠিক আছে, এই আকার দেব। কিন্তু নাভিলম্বের দৈর্ঘ্য তো সব সময় আমরা জানি নাভিলম্বের দৈর্ঘ্য 4a হয়, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য বললে আমাদের আর কিছু থাকে না, নাভিলম্বের দৈর্ঘ্য এটা 4a মানে এখানে 8 একক হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে আমাদের অবশ্যই দৈর্ঘ্যের এককে কিন্তু নেগেটিভ চিহ্নটা নেবে না, দৈর্ঘ্যটা হচ্ছে একটা পজিটিভ ধরে নিতে হবে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হবে 8 একক। ঠিক আছে? প্রশ্ন নাম্বার 2 দেখো এখানে দেওয়া আছে y² = -5x, y² = -5x এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক। তো এই স্থানাঙ্ক বের করতে বললে আমরা চট করে একটা ছবি আমরা পাশে এঁকে নেব, তার আগে অধিবৃত্তের আকারটাকে আমরা সাধারণ আকারে প্রকাশ করব, কারণ সাধারণ আকার বলতে 4ax, 4 কিন্তু আনতে হবে বাড়তি একটা, তাহলে 5 থেকে 4 আনতে গেলে আমরা ঠিক এইভাবে নিয়ে আসব। y² = -4ax স্থানাঙ্ক বের করতে বললে আমরা ছবি এঁকে করব, এটা মাইনাস আছে, y² = 4ax যদি ডান দিকে হয়, y² = 4ax ডান দিকে আর y² = -4ax হচ্ছে বাঁ দিকে, তাহলে এইদিকে একটা আমরা ছবি এঁকে নেব। আর কি এই যে a মানে হচ্ছে 5/4, তাহলে এই ডিসটেন্সটা মানে শীর্ষ থেকে নাভি, এটা শীর্ষ এটা নাভি, আমরা কিন্তু ইতিমধ্যে ছবিটা সম্বন্ধে পরিচিত হয়ে গেছি এবং ছবির কোন অংশের কি নাম এটা কিন্তু আমরা মনে রেখেছি, তার মানে এটা মনে রাখার পরই কিন্তু ভিডিওটা দেখবে। তাহলে এটা হচ্ছে নাভি, এই দূরত্বটা হচ্ছে এখানে 5/4। এইটুকু শুধু ছবিটা করবে, বেশি কিছু করার দরকার নেই। এইটুকু করার পর তুমি যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখানে শুধু এমসিকিউ বলে শুধুমাত্র একটি প্রশ্ন করেছে, একাধিক প্রশ্নও করতে পারতো। তো এখানে যাই প্রশ্ন করুক না কেন আমরা সব প্রশ্নের উত্তর শুধুমাত্র এই ছবিটা এঁকে এই ছবির উপর থেকে দেব। তো এখানে প্রশ্নটা আছে নাভি স্থানাঙ্ক কত, তাহলে নাভি স্থানাঙ্কটা কত হবে, আমরা এটা নাভি জানি। তো মূল বিন্দু থেকে বাঁ দিকে, মূল বিন্দু থেকে বাঁ দিকে 5/4 একক দূরত্বে নাভি স্থানাঙ্ক হবে -5/4, 0। তো একটা কথা আবারও বলছি, একটু আগে বলেছি যে এখানে একটা তালিকা দেওয়া আছে, ওই তালিকার সাহায্য নিয়ে খুব সহজে উত্তরগুলো দিতে পারবে, কিন্তু কখনোই দেবে না, কারণ ওটা যদি করো ছবি যদি না থাকে
মানে তুমি কিছু বুঝতে পারবে না, উত্তরগুলো চটপট মিলে যাবে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। পরে একদিন পরে বা অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন দিলে তুমি কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর করতে পারবে না। সেই জন্য কখনোই খুব যত সহজেই মনে হোক না কেন তালিকা দেখার কোনো প্রয়োজন নেই, এইটা তোমার মাথায় যেন থাকে, ঠিক আছে? তো এটা থেকে প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু চিরদিন মনে থাকবে আর এবং খুব সহজে মনে রাখতে পারবে। কিন্তু তালিকা থেকে উত্তর দিলে তুমি এখনকার মতো অঙ্কগুলো পেরে যাবে, কিন্তু আর তারপরে আর কোন, কারণ একসঙ্গে যখন দুটো তিনটে চ্যাপ্টার হয়ে যাবে তখন ওই তালিকাটাও তোমার সব গুলিয়ে যাবে, তখন কিন্তু আর তুমি কিছুতেই কিছু করতে পারবে না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, প্যারামেট্রিক সমীকরণ। 3 নম্বর প্রশ্নতে আছে y² = 12x। তো প্যারামেট্রিক সমীকরণ সবসময়ই বলেছি যাই হোক না কেন আমরা আগে সাধারণ আকারে প্রকাশ করব 4 × 3 × x। এখানে এটা হচ্ছে 3। প্যারামেট্রিক সমীকরণ মনে আছে x = এর প্যারামেট্রিক আকার, এটা কিন্তু আমরা শিখে নিয়েছি, এর প্যারামেট্রিক আকার হচ্ছে a² y হচ্ছে 2at। তাহলে এখানে a এর জায়গায় আমরা 3 বসিয়ে এর প্যারামেট্রিক আকার পাবো x = 3t² কম আর y হবে 6t। তো এইটা মনে রাখবো আমরা, এখান থেকে a এর জায়গায় 3 বসিয়ে এর প্যারামেট্রিক আকার আমরা এরকম ভাবে লিখবো y = 3t² x = 3t² y = 6t, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর নিয়ামকের সমীকরণ। তো এখানে সমীকরণটা দিয়েছে দেখো 4x² = 3y। তো 4 নম্বর প্রশ্নতে আছে 4x² = 3y এর নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকের সমীকরণ আর স্থানাঙ্ক, এই প্রশ্নের উপর যদি প্রশ্ন থাকে স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ এই ধরনের যদি প্রশ্ন থাকে এগুলো সবসময় পাল্টে যায়, যেহেতু আমরা কিন্তু ছবি এঁকেই উত্তর করব। তো ছবি আঁকার আগে প্রথমে আমরা সাধারণ আকারে প্রকাশ করব, এটা নিশ্চয়ই সাধারণ আকার নয়, তাহলে একটা 4 আনতে হবে, 3/16y এটা হচ্ছে অধিবৃত্তের সাধারণ আকার, ঠিক আছে? তাহলে এর ছবিটা আমরা প্রথমে আঁকবো। x² যদি থাকে ছবি হয় উপরে হবে না হয় নিচে হবে, পজিটিভ হলে উপরে নেগেটিভ হলে নিচে। তাহলে এটা পজিটিভ মানে উপরের দিকে একটা ছবি তুমি আঁকবে, ঠিক আছে? নিয়ামক চেয়েছে, কিন্তু নিয়ামক চাইলেও আমরা নাভিটাকে আগে ঠিক করে নেব। তাহলে নাভি স্থানাঙ্কটা বা এই ডিসটেন্সটা আমরা সব সময় এটা 3/16 ডিসটেন্সটাকে মেইনটেইন করব। বলেছি স্থানাঙ্ক পাল্টে যায় কিন্তু ডিসটেন্স পাল্টায় না। এদিকে নিয়ামক আছে, এই ডিসটেন্সটা যদি 3/16 হয় তাহলে এই পয়েন্ট, এটা তো 3/16, তাহলে এই পয়েন্টটা কত হবে 0, -3/16। এই স্থানাঙ্কটাও আমরা ছবির উপরে লিখে দিলাম। এখন নিয়ামকের সমীকরণ, এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, এটা তো x অক্ষ। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা আমরা কি -3/16। তাহলে এখানে নিয়ামকের সমীকরণ কি হবে? তাহলে নিয়ামকের সমীকরণ হবে এইভাবে ছবি এঁকে করবে, কোনো অঙ্কটাই পাল্টাবে না, y = -3/16। কারণ x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরালের উপরে যদি একটা বিন্দু বলে দেয় তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কটা দিয়েই সমীকরণ হয়, এটা তোমরাও একটু আগে বলেছি নোট করে রাখতে, নিশ্চয়ই তোমরা নোট করে রেখেছো। তাহলে এটা যেহেতু সরলরেখার সমীকরণ, ফ্র্যাকশন কোনো সময় রাখবে না, একটু সরল করে দিলে এটা হবে 16y + 3 = 0। এটা হবে নিয়ামকের সমীকরণ, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বরে x প্লাস 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে x + 1 এর হোল স্কয়ার = -9 * y + 2। আলফা বিটা আকারে আছে, কারণ এখানে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে -1, -2, চাইনি অত কিছু, সরি শীর্ষবিন্দু স্থানাঙ্কই চেয়েছে। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা জানি আলফা বিটা। তাহলে সমীকরণটা দেখবে আরেকবার দরকার হলে লিখবে x - আলফার হোল স্কয়ার = 4a * y - বিটার হোল স্কয়ার। এখানে শীর্ষটা হচ্ছে আলফা, বিটা, তাহলে এখানে শীর্ষ হবে -1, -2। নিশ্চয়ই বুঝতে পারছো। 6এরটা নিয়ামকের সমীকরণ চেয়েছে, একই রকমের প্রশ্ন। 7এরটা নাভি স্থানাঙ্ক 4 নিয়ে এসে নাভি স্থানাঙ্ক নিজেই বার করতে পারবে। 8এরটা দেখো নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য সবসময় 4a হয়, যে অবস্থানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন। তাহলে এখানে 4a মানে 4 এর জায়গায় 6 রয়েছে, তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য নিশ্চয়ই 6 হবে। 9এরটা অধিবৃত্তের নাভি হলো
তাহলে লিখবে 9টাতে অধিবৃত্তের নাভি -4,0 আর নিয়ামকের সমীকরণ x সমান 3, নিয়ামকের সমীকরণ x সমান 3। ঠিক আছে, তাহলে আমরা একটা ছবি এঁকে যদি দেখে নিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। নাভি স্থানাঙ্ক -4,0, তার মানে নাভি এখানে রয়েছে, আর নিয়ামক কোথায় রয়েছে x সমান 3, তাহলে x সমান 3, তার মানে এখানে রয়েছে x সমান 3 মানে y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল x সমান 3 হচ্ছে এখানে, এটা হচ্ছে x সমান 3, এটা হচ্ছে নাভি। তাহলে প্রশ্নটা হচ্ছে তার সমীকরণ কি হবে, ও সরি এটা 3 0, সেই ভাবছিলাম, তাহলে এটা 3 0, এটা -3,0, এটা x সমান 3, তাহলে এই ডিসটেন্স দুটো তো সমান বলে দিয়েছি, তাহলে শীর্ষ দিয়ে যাবে, মূল শীর্ষটা মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে বুঝতেই পারছো এই আকারে সমীকরণ হয়, যেহেতু এটা বাঁ দিকে রয়েছে তাহলে সমীকরণটা হবে y² = 4a, এটা বুঝতেই পেরেছো, এখানে এটাও 3 এটাও 3, তার মানে a হচ্ছে 3 ইনটু x, কিন্তু এটা যেহেতু নেগেটিভ দিকে আছে মাইনাস সাইন কিন্তু তোমাকে দিতে হচ্ছে, তার মানে হচ্ছে y² = -12x। এইভাবে ছবি এঁকে অঙ্কটা করবে, কোন রকমই ভুল হবে না, কিন্তু তুমি এমনি করতে পারো, তখন দেখবে কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না, কিন্তু যদি ছবি এঁকে করো তাহলে সব সময় ঠিক হবে। আর যদি ছবি না এঁকে করো তাহলে দেখবে কোনো সময় মিললো কোনো সময় মিললো না, তুমি নিজের মধ্যেই ঠিক করতে পারবে না যে কোনটা মিললো কোনটা মিললো না, পরীক্ষার সময় কিন্তু উত্তর দেখতে পাবে না। তারপরে দেখো 10এরটা, তো এমসিকিউ 10-এ যে আকারটা দিয়েছে, আমি কি বলেছিলাম প্রথমে এর একটা ছবি আঁকবো, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা কোনো অক্ষের উপরে নেই, কিন্তু আমরা ছবি যখন আঁকবো তখন এই সমীকরণটার অনুরূপ সমীকরণ, এর অনুরূপ সমীকরণ হচ্ছে y² = 4ay, তো এই আকারের ছবিটা আঁকবো। তো এখানেও আমরা সেটা করে নেব, সাধারণ আকার বলতে এটা 4 তো লিখতেই হবে না, তাহলে 4 নিয়ে এলে দেখো এখানে 2 আছে, তাহলে 4 × ½ × x + 2 রয়েছে, তো এখানে আলফাটা হচ্ছে x এর সঙ্গে যেটা থাকে -2, বিটাটা হচ্ছে y এর সঙ্গে মাইনাস হয়ে যেটা আছে মানে বিটা হচ্ছে 1, আর a, এই তিনটে কিন্তু প্রথমে লিখে নেবে, a হচ্ছে এখানে ½, এই তিনটে এখানে সব সময় লিখে রাখবে। ঠিক আছে, এরপর দেখো আমরা এখানে এই অঙ্কটার কথা বলছি এমসিকিউ 10, এখানে একটাই প্রশ্ন আছে, কিন্তু এর পরে আমরা ঠিক এই রকম আকারের অনেকগুলো প্রশ্ন একসঙ্গে থাকবে, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলোই এখন দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আর দেব না, তো ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কি করব বললাম, এর অনুরূপ সমীকরণ হচ্ছে y² = 4ax, ঠিক আছে, তো এখানে এটা তো পাল্টাবে না, এটা হাফ আছে হাফই থাকবে, তাহলে y টা আর x টা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে 4 × ½ × x হচ্ছে, এইটাকে x বলছি আর এটাকে ক্যাপিটাল Y বলছি, এটা ক্যাপিটাল X বলছি। তাহলে আমরা এর ছবিটা যদি আঁকি y² = 4x, তাহলে এর ছবিটাই আমরা এখানে এঁকে দেবো রাফি, পাশে অঙ্কটার পাশে এর ছবিটাই আঁকবো, y² = 4x, y² = 4x এর ছবি আমরা এঁকেছি। তো এক্ষেত্রে এইটা নাভি, তাহলে এর স্থানাঙ্কটা এটা এই ডিসটেন্সটা হাফ, তাই না, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি 1/2, 0 হবে। এবার যাই প্রশ্ন করুক, নাভি লম্বের প্রান্ত বিন্দু চেয়েছে, তাহলে এটা যদি হাফ হয়, এই ডিসটেন্স যদি হাফ হয়, এই ডিসটেন্স হবে ডবল হয় a 2a, তাহলে 2 × ½, তার মানে এটা 1 হচ্ছে এটা 1 হচ্ছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/2, 1। তো আমাদের যাই স্থানাঙ্ক বার করতে বলুক আমরা এর উপরে বের করব, যেমন এখানে দাও 10এরটা নাভি লম্বের একটি প্রান্তের স্থানাঙ্ক, তার নাভি লম্বের একটি প্রান্ত কোন প্রান্ত তো বলেই দেয়নি, তাহলে এই দিকটাও বের করে নিচ্ছি, এই দিকটা হচ্ছে কত হবে 1/2, -1। তো এখানে এটা লেখার পর আমরা যখন উত্তরে নির্দিষ্ট জায়গায় চলে আসব, যেমন এখানে বলেছে নাভি লম্বের প্রান্ত বিন্দু দুটো হয়, তো কোনটা চেয়েছে জানি না, কারণ অপশনে যেটা মিলবে, তাহলে কি করব, এইখানে তো আমরা এর বের করেছি, তো এর সঙ্গে কি করব বলেছিলাম মনে পড়ছে, ওই যে নতুন স্থানাঙ্ক যখন করি তখন কি হবে, আলফা বিটাটা যোগ করতে হবে, তাহলে নাভি লম্বের প্রান্ত বিন্দুগুলো কি হবে, এখানে পেয়েছি আমরা হাফ, তার সঙ্গে আলফাটা জুড়ে দেব, তাহলে হাফ -2, 1 আছে, 1 এর সঙ্গে বিটাটাকে যোগ করে দেব, তাহলে আলফাটা আর বিটাটাকে যোগ করে দিলেই আমরা নাভির প্রান্ত বিন্দু স্থানাঙ্ক পাবো। তাহলে আরেকটা কি পাবো,
আর একটা হচ্ছে হাফ মাইনাস 2 কমা মাইনাস 1 প্লাস 1। তাহলে এই দুটো নাভি স্থানাঙ্ক আমরা পাবো এখান থেকে। তাহলে পাচ্ছি দেখো মাইনাস 3 2 কমা 2 এবং আরেকটা পাচ্ছি মাইনাস 3 2 কমা 0। এবার যেটা অপশনে মিলবে সেটাই আমরা দিতে পারবো। ঠিক আছে, দেখো 11 12 13 14 এগুলো নতুন আর কোনো প্রশ্ন নেই, আমরা প্রায় সব প্রশ্নই কভার করে ফেলেছি। তাহলে এই যেভাবে বললাম এইগুলো দিয়ে পরের প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ঠিক আছে।